শিক্ষার্থী বন্ধুরা, কর্ণেল নার্সিং কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। লাইভটা কি অন হয়েছে? আচ্ছা, কর্ণেল নার্সিং কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা কর্ণেল নার্সিং কোচিং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে সাহিত্য নিয়ে। আমরা বেশিরভাগ সময় আমরা কর্ণেল নার্সিং কোচিং এর যে একটা বিখ্যাত বই আছে, সেই বইটা আমি একটু আপনাদেরকে একটু দেখাই। এই যে বই, এই বইটার নাম হইতেছে প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে গিয়ে কি প্রশ্ন ব্যাংক। কর্ণেল নার্সিং কোচিং এর সবচেয়ে জনপ্রিয় যে বইগুলো আছে সেই জনপ্রিয় বইয়ের ভিতরে আমাদের এই নার্সিং এর যে প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে গিয়ে কি অন্যতম। এই যে নার্সিং এর যে প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংক আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা হচ্ছে গিয়ে কি দেখি যে সাহিত্য থেকে নার্সিং এ বিগত সালে খুব কম প্রশ্নই কি করছে আপনার হইতেছে আসছে। বেশিরভাগ সময় সাহিত্য থেকে যদি প্রশ্ন আসে তাহলে আসে কোন জিনিসটা নিয়ে? বেশিরভাগ সময় সাহিত্য থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্নটা আসে হইতেছে আপনার কবি পরিচিতি থেকে। অর্থাৎ কবিরা আপনার হইতেছে এরকম ভাবে প্রশ্নগুলো আসে যে একটা রচনা দিয়ে দেয়, একটা উপন্যাস দিয়ে দেয় যে এই রচনা বা এই উপন্যাসটি কোন কবি লিখছে। আবার অনেক সময় পরীক্ষার ভিতরে দিয়ে দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোনটি উপন্যাস তা তুমি খুঁজে বের করো। আবার লেখা দেয় যে কাজী নজরুলের কোনটি প্রবন্ধ তা তুমি হচ্ছে গিয়ে কি খুঁজে বের করো। তাহলে আমরা জানি যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কোহিলিকা, এই তিনটা হইতেছে কি কাজী নজরুলের আপনার কি প্রবন্ধ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে আমরা যে দেখলাম যে বিগত দিনগুলোতে যেইভাবে আপনার প্রশ্ন আসে বা বিগত দিনগুলোতে যেই প্যাটার্নে আপনার নার্সিং এ প্রশ্ন আসতো, তো আমরা আশা করতেছি এবার প্যাটার্নটা পরিবর্তন হবে। তো প্যাটার্নটা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের দরকার কি সাহিত্য। কারণ ব্যাকরণ তো আমরা হইতেছে গিয়ে কি ক্লাসেও পড়াই বা সকলেই দেখবেন যে ব্যাকরণের উপর সবচেয়ে বেশি জোর দেয়। তো আমরা আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে টোটালি সাহিত্য স্পেশাল ক্লাস। অর্থাৎ সাহিত্য থেকে আপনার যেভাবে প্রশ্নগুলো আসতে পারে বা সাহিত্য থেকে আপনি প্রশ্নগুলো কিভাবে উত্তর দিবেন এই নিয়েই আমাদের আজকে ক্লাস। তো ক্লাসটা একটু সকলে শুরু করে শেয়ার করে দেন শুরু করার পূর্বে, এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন তারা একটু আমাদেরকে একটু জানাবেন প্লিজ। আর ক্লাসটা সকলে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু দেখি আপনারা কে কোন জায়গা থেকে আছেন। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং কে কোন জায়গা থেকে আছেন তা আমাদেরকে একটু বলবেন প্লিজ। কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসগুলো করতেছেন সেটা। আজকের ক্লাসে আমরা যেই প্রশ্নগুলা দিয়ে আমাদের পুরো ক্লাসটা সাজাইছি সেই প্রশ্নগুলো আমরা কোন জায়গা থেকে নিছি, সেই প্রশ্নগুলা আমরা কয়েকটা জায়গা থেকে নিছি। সেটা হলো আমরা বোর্ড কোশ্চেন থেকে নিছি, আমরা নার্সিং এর যে বিগত সালের প্রশ্ন আছে সেখান থেকে নিছি, তারপর হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেই প্রশ্নগুলা আছে সেই প্রশ্নগুলা আপনাদেরকে আজকে কি করব একটু সাহিত্যে দেখাবো। তাহলে আপনারা কি করবেন, এই যে সাহিত্যটা আছে সে সাহিত্য থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে তা আপনারা কি করতে পারবেন, সহজেই বুঝতে পারবেন। তো ক্লাসটাকে একটু শেয়ার করে দেওয়া যায় প্লিজ, ক্লাসটাকে একটু শেয়ার করে দেওয়া যায়। আর আপনাদের এই পুরো ক্লাসে আমি আলামিন মুহিত আপনাদের সাথে হইতেছে গিয়ে কি আসি খুলনা থেকে, মেহেরপুর থেকে, তারপর একজন বলছে মিরপুর থেকে, গোপালগঞ্জ থেকে, সাব্বাস। ইসরাত জাহান বলছে টাঙ্গাইল থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করি। বড় ভাই, ভাইজান, ওই আমাদের একটা মোবাইল স্ট্যান্ড ছিল না, এটাকে একটু দেওয়া যাবে? আচ্ছা, তো আমরা একটু হইতেছে গিয়ে কি শুরু করি। সবার আগেই আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হইতেছে গিয়ে কি বিলাসী। সবার আগেই আমরা কোন গল্পটা নিয়ে আলোচনা করব সেই গল্পটার নাম কি? সেই গল্পটার নাম হইতেছে বিলাসী। আচ্ছা, সকলে একটু কমেন্ট করেন তো, গল্প আর ছোট গল্পের ভিতরে পার্থক্যটা কি? সকলে একটু কমেন্ট করে দেওয়া যাবে যে গল্প আর ছোট গল্পের ভিতরে পার্থক্যটা কি? আমরা কি একটু কমেন্ট করতে পারবো যে গল্প আর ছোট গল্প এটার ভিতরে পার্থক্যটা কি? আমরা দেখব যে বিলাসী আপনার বলে যে গল্প, আবার অপরিচিতা বলে যে ছোট গল্প। তো দুইটার ভিতরে পার্থক্যটা কি? একটার ভিতরে যে বলে গল্প আর একটার ভিতরে যে বলে ছোট গল্প, এটা কাহিনীটা কি? ঠাকুরগাঁও থেকে বলছে সিনথিয়া। আচ্ছা, আমাদের মোতাহার ভাই কেমন আছে? ঠাকুরগাঁও, সিনথিয়া।
সকলে। তো এই যে যে গল্প এবং ছোট গল্পের ভিতরে পার্থক্যটা কি একটু সকলে বোঝার চেষ্টা করেন। গল্প, এই যে যে হইতেছে গিয়ে কি গল্প, গল্প মানে কি? গল্প মানে যার শেষ আছে, যার কি আছে, শেষ হচ্ছে গিয়ে কি আছে, মানে যেই সকল গল্পের ফিনিশিং আছে। যেমন আমরা হইতেছে গিয়ে কি দেখতে পাচ্ছি যে অনুপম এবং বিলাসী গল্পের শেষ আছে, কিন্তু ছোট গল্পের শেষ নাই। সাব্বাস। তাহলে হইতেছে গিয়ে কি ছোট গল্পের কি নাই, শেষ নাই। সাব্বাস। আসসালামু আলাইকুম লাবণী খাতুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এই যে যে গল্প আছে, সে গল্পের কি আছে, শেষ আছে। এই বিলাসী গল্পের ভিতরে আমরা জানি বিলাসী গল্পের নায়কের নাম কি? নায়কের নাম হইতেছে মৃত্যুঞ্জয়। নায়কের নাম কি? নায়কের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তাহলে মৃত্যুঞ্জয়কে কাকে বলা যায় একটু মনে রাখবেন। মৃত্যুঞ্জয়, এই যে যে শব্দটা যে আছে, সেই শব্দটা হইতেছে একটা সমাস সাধিত শব্দ, অথবা সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। মনে রাখবেন, খাতার ভিতরে সকলে লিখে নেন যে মৃত্যুকে জয় করেছে যে, মৃত্যুকে জয় করেছে যে সমান মৃত্যুঞ্জয়। আর এই যে যে বিলাসী গল্প আছে, সেই বিলাসী গল্পের ভিতরে নায়িকার নাম কি? নায়িকার নাম হচ্ছে স্বয়ং বিলাসী নিজেই। এই যে যে বিলাসী যে গল্পটা আছে, সেই বিলাসী গল্পটা কার জবানিতে লেখা? কার জবানিতে লেখা? অর্থাৎ এই যে যে বিলাসী গল্পটা আছে, এটা কে মুখ দিয়া বলছে? এটা কি মৃত্যুঞ্জয় নিজের মুখ দিয়া বলছে, বিলাসী নিজের মুখ দিয়া বলছে, নেরা নিজের মুখ দিয়া বলছে, নাকি খুড়ো নিজের মুখ দিয়া বলছে? সকলে একটু কমেন্ট করতে হবে, আজকের ক্লাসে কমেন্ট ছাড়া কোনো উপায় নাই। তাহলে হচ্ছে কি এটা কার জবানিতে লেখা? এটা নেরার জবানিতে লেখা। বলছে নেরার বয়স কত? বলছে নেরার বয়স হলো 40+। নেড়ার বয়স কত? নেড়ার বয়স হচ্ছে 40 হইতেছে গিয়ে কি প্লাস। কথাটা কি বুঝাইতে পারছি? এবার হইতেছে গিয়ে কি দেখেন, এই যে যে বিলাসী যে আছে, সেই বিলাসীর ভিতরে এই বিলাসী তার জামাই মরে যাওয়ার বলছে 7 দিন পর সে মারা যায়। সে মারা যায়। তাহলে বিলাসী গল্পের ভিতরে আমাদের যে বিলাসী আছে, তিনি জামাই মৃত্যুর কয়দিন পর মরছে? বাচ্চারা, বিলাসী গল্পের ভিতরে জামাই মৃত্যুর কয়দিন পর মরছে? জান্নাতুল ফেরদৌস সিনথিয়া, তুই যে নেরা বানান লেখছস, এটা নেরা বানান দেখলে তো নেরাই নিজের বানানলেই নিজের কনফিউশনে পড়ে যাব। ওই হারামি, ভালো করে বানান লেখ। বাংলা বানান ভুল করে যাবে না, বাংলা বানান ভুল করে যাবে না, বুঝতে পারছি? তাহলে 7 দিন পর মারা যায়। তাহলে আমরা প্রাথমিক যে আলোচনা আছে, সেই প্রাথমিক আলোচনাটা আমরা হইতেছি গিয়ে একটু শেষ করলাম। এখন যে আমরা হচ্ছে গিয়ে একটু দেখি, এখন যে আমরা একটু বর্ধিত আলোচনার ভিতরে হইতেছি গিয়ে কি যাব, আমরা একটু স্লাইডটা সামনের দিকে যাই। এই যে যে বিলাসী গল্পের ভিতরে আমাদের বিলাসী গল্পটা কে লিখছে? বিলাসী গল্পটা লিখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন পাধ্যায় লিখছে? শরৎচন্দ্র চট্ট হইতেছে গিয়ে কে পাধ্যায়। এই যে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তার উপাধি কি? তার উপাধি হইতেছে কথা শিল্পী। লিখে ফেলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল বাচ্চারা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল কি? কথা শিল্পী। এই যে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তিনি 24 বছর বয়সে, কত বছর বয়সে? 24 বছর বয়সে তিনি বার্মাতে যায়। কত বছর বয়সে? 24 বছর হচ্ছে গিয়ে কি বয়সে। এবার দেখেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু ছদ্মনাম ছিল, এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ ছদ্মনাম হচ্ছে গিয়ে কি অনিলা দেবী। এখন দেখেন ছদ্মনাম, স্যার নার্সিং এর জন্য আসবে? জি, নার্সিং এর জন্য এগুলোই। কারণ আমি তো বললাম যে এখন আমরা দেখতেছি আমাদের কি প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো যদি আইসা পড়ে তখন তো আবার কানবি। এজন্য আমরা কি করছি, স্পেশাল সাহিত্য ক্লাস নিতেছি, যাতে করে আমাদের স্টুডেন্ট গুলো কি করে কোনো কান্নাকাটির ভিতরে না থাকে। বুঝতে পারছি? তাহলে ছদ্মনাম কেন ব্যবহার করা হয় মনে রাখবেন। ছদ্মনামটা ব্যবহার করা হয় এই কারণে যে অনেক সময় লেখকরা নিজের নামে কিছু লিখতে পারে না। কেন লিখতে পারে না? কারণ হচ্ছে গিয়ে কি আপনার সরকারের ভয় থাকে, বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে কি চাপ থাকে, এজন্য লেখকরা কি করে বিভিন্ন প্রকার ছদ্মনামে লেখে। তাহলে বলেন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে গিয়ে কি ছদ্মনাম কি? এগুলো হচ্ছে কি তার ছদ্মনাম কি? অনিলা দেবী। বলছে বাংলা ভাষার জনপ্রিয় কথা সাহিত্যিক এবং তিনি অপরাজেয় কথা শিল্পী নামে পরিচিত। মনে রাখবেন। তাহলে হচ্ছে কি তার উপাধি কোনটি? তার উপাধি হইতেছে সে জনপ্রিয় কথা সাহিত্যিক এবং অপরাজেয় কথা শিল্পী।
অপরাজেয় কথাশিল্পী মানে কি? যাকে কোনোদিন কি করা যায় না, পরাজয় করা যায় না। সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ক্লাসটা শেয়ার করে দিলে আজকের পিডিএফ পাবেন। আমি আবারও বলতেছি, ক্লাসটা শেয়ার করলে আজকে পিডিএফ পাবেন। মাসুদ ভাই, অনুরোধ থাকবে আমার স্টুডেন্টদেরকে আপনি যে আজকের ক্লাসের যে স্লাইড আছে সেই স্লাইডটা আপনি একবারে লাইভে দিয়ে দিবেন। কথা বলছেন, একবারে ফ্রি। আমার স্টুডেন্ট খালি শেয়ার করবে। সবাই তাহলে একটু ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন তিনি কুন্তলিন পুরস্কার পাইছে। তিনি কোন পুরস্কার পাইছে? কুন্তলিন। এবার দেখেন তিনি কুন্তলিন পুরস্কার পাইছে কত সালে? 1903 সালে। কত সালে? 1903 সালে। এবার হচ্ছে কি দেখেন তিনি কুন্তলিন পুরস্কার পাইছে কোন গল্পের জন্য? তিনি কুন্তলিন পুরস্কার পাইছে মন্দির গল্পের জন্য। বাচ্চারা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলিন পুরস্কার পায় কোন গল্পের জন্য? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলিন পুরস্কার পায় বাচ্চারা কোন গল্পের জন্য? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হইতেছে গিয়ে কি কুন্তলিন পুরস্কার পায় হইতেছে গিয়ে কি কোন গল্পের জন্য? মন্দির হইতেছে গিয়ে কি গল্পের জন্য। এছাড়াও আমরা দেখবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরো কিছু পুরস্কার পায়। তিনি ডিলিট উপাধি পায় কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তিনি জগত্তারিণী স্বর্ণপদক পায়। একটু লিখে রাখেন, জগত্তারিণী, ঋণী বানান আগের স্বীকার পরে দীর্ঘিকার। জগত্তারিণী স্বর্ণপদক তাকে দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। জগত্তারিণী স্বর্ণপদক তাকে কোন বিশ্ববিদ্যালয় দেয় বাজান? সকলে কমেন্ট করবে। কলকাতা বিশ্ববিদ্যালয়। আমরা দেখব যে 1936 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিলিট উপাধি পাইলেও, কথাটা কি বুঝতে পারছেন, তিনি জগত্তারিণী স্বর্ণপদক পাইছে 1926 সালে। কত সালে? 1926 সালে। মনে রাখবেন আমাদের বইয়ের ভিতরে জগত্তারিণী স্বর্ণপদক পাইছে 2 জন। আমি আবার বলতেছি, আমাদের বইয়ের ভিতরে পপি আপু ভাইরাল হয়ে গেছে, মুহিত ভাইয়ের উচিত ভাইরাল হয়ে যাওয়া। জি, আমিও ভাইরাল হব অতি সত্তরই। ঠিক আছে, তোদের জন্য যেইভাবে করলে তোরা ভাইরাল করবি ওইভাবেই তোকে ভাইরাল করে দেবো। ধরো আমারে ভাইরাল করে দেবো, বুঝতে পারছি? তাহলে কি করলো? জগত্তারিণী স্বর্ণপদক, খাতা ভিতরে লেখেন, জগত্তারিণী স্বর্ণপদক পাইছে 2 জন। একজন হচ্ছে কাজী নজরুল, আরেকটা হইতেছে কে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বুঝতে পারছি? তাহলে বাচ্চারা একটু কমেন্ট করেন তো, জগত্তারিণী স্বর্ণপদক পাইছে কয়জন? বাচ্চারা একটু কমেন্ট করবে, জগত্তারিণী স্বর্ণপদক পাইছে কয়জন? বিপুল ভোটে জাতি উচ্চারণ করবে, জগত্তারিণী স্বর্ণপদক পাইছে কয়জন? জগত্তারিণী স্বর্ণপদক হয়েছে 2 জন। একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, আরেকটা কে? আরেকটা হইতেছে আমাদের শরৎ বাবু। এবার দেখেন, তাহলে আমরা প্রশ্নের ভিতরে চলে যাই। বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে গিয়ে কি কোনটি? বলেন তো, দেনা পাওনা, চরিত্রহীন, পল্লী সমাজ নাকি মন্দির? প্রথম মুদ্রিত রচনা। মুদ্রিত রচনা মানে কি? যা সে প্রথম লেখছে, প্রকাশ করছে। এবার বলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা কোনটি? লাবণী আক্তার বলছে ডি। সাব্বাস, দ্রুত 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 লাইভে পরীক্ষা দিবা। সুতরাং হইতেছে গিয়ে কি যেন আমাদের প্রশ্ন কি, সরি, সময় কি না হয়, সময় যেন কি জানি বললাম, সময় যেন আমাদের হইতেছে গিয়ে কি নষ্ট না হয়। সকলে একটু আমরা কমেন্ট করে জানাবো। আমি আবার বলতেছি, লাইভে তোমরা কি করতেছো? পরীক্ষা দিচ্ছ। তাই এরকম কিছু করা যাবে না, বা এরকম হইতেছে গিয়ে কি সময় নষ্ট করা যাবে না, যাতে তোমাদের সময় নষ্ট হয়। তাই সকলে দ্রুত কমেন্ট করো। আমরা সকলেই জানি আমাদের যে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, এই বেটা কামটা কি করছে? এই বেটা হইতেছে গিয়ে কি কাম করছে কি সর্বপ্রথম 1903 সালে, কত সালে? 1903 সালে সর্বপ্রথম একটা ছোট গল্প লিখছে, এবং এই ছোট গল্প লেখার মাধ্যমে তার হইতেছে গিয়ে কি লেখনির প্রকাশ, আত্মপ্রকাশ ঘটছে। তাহলে সেটা কি? মন্দির। তাহলে বলেন কোন রচনার জন্য তিনি হইতেছে গিয়ে কি বিখ্যাত ছিল বাচ্চারা? সকলে একটু আমরা কমেন্ট করে জানাবো, তিনি কোন গল্পের জন্য বিখ্যাত ছিলেন? তিনি বিখ্যাত ছিলেন কি আপনার মন্দির গল্পের জন্য। সাব্বাস। তারপরে আমরা একটু চলে যাচ্ছি, পরেরটা। আচ্ছা, যারা এখনো আমাদের হইতেছে গিয়ে কি কর্নেল নার্সিং কোচিং এ ভর্তি হন নাই, বা আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে, বা হইতেছে গিয়ে কি আপনার মেডিকেলের ভর্তি পরীক্ষা যাদের খারাপ হয়েছে, তারা যদি চান নার্সিং এর নিজের পেশা হিসেবে গ্রহণ করতে, তাহলে তারা
আমাদের বিএসসি যারা করতে চান, বিএসসি মানে কি? বিএসসি মানে হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড কি সায়েন্স। আমি আবার বলতেছি, যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স, SCIENC সায়েন্স, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য বিএসসি। আমাদের ম্যাটেরিয়াল কি কি? ম্যাটেরিয়াল হলো আমাদের লেকচার শিট এবং আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো সহ আপনি 4000 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা ডিপ্লোমা আছেন, ডিপ্লোমা কারা? যারা আর্টস এবং কি কমার্সের স্টুডেন্ট যারা হচ্ছে গিয়ে কি আছেন, আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য এই হলো গিয়ে কি ডিপ্লোমা। যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছেন তারা 3500 টাকায় আপনারা কি করতে পারবেন? ভর্তি হতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার কোনো কি লাগবে না, বই লাগবে না, কোনো কিছু লাগবে না, তাহলে আপনার লেকচার শিট পিডিএফ কপি পাবেন। পিডিএফ কপি সহ আপনি যদি ভর্তি হতে চান তাহলে 1299 টাকায় আমাদের এই কর্নেল নার্সিং কোচিং এ ভর্তি হতে পারবেন। বুঝতে পারছি? তাহলে আমরা একটু চলে যাই আমরা পরবর্তী পড়াশোনায়। বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? এবার বলেন, দেবদাস, দত্তা, গৃহদাহ নাকি চোখের বালি? উপন্যাস 9। আমি আবারও বলতেছি, বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? বুঝতে পারছি? তাহলে একটু ভালো করে সুবিধা মতো বুঝা টুইজা কমেন্ট করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? বাচ্চারা একটু কমেন্ট করে জানাবে প্লিজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হইতেছে গিয়ে কি 9 কোনটি? সকলে একটু আমরা কমেন্ট করে জানাবো প্লিজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? আমরা দেখতে পাচ্ছি যে দেবদাস, তারপর হইতেছে গিয়ে কি সত্তা সহ সকল কিছুই কি করছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখছে। কিন্তু ঘরের চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, তারপর হচ্ছে গিয়ে কি যোগাযোগ, এগুলো সবকিছু কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। এই যে যে চোখের বালি, এটার লেখকের নাম কি? এটার লেখকের নাম হইতেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা লেখকের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাকিগুলা কি করছে? বাকিগুলো হইতেছে গিয়ে কি আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সে নিজে হইতেছে গিয়ে কি লিখছে। আপনারা দেখবেন যে এই যে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস আছে, যে একবারে ঐশ্বরিয়ার লগে শাহরুখ খান মনে করেন যে মদ খাইতে খাইতে জীবন জীবন ছারখার করে লেছে। কথাটা কি বুঝতেছেন? তাহলে সেই জিনিস হলো গিয়ে কি এইটা। তাহলে আপনারা যারা সঠিক উত্তর দিচ্ছেন সকলকে ধন্যবাদ। তারপর আমরা একটু চলে যাই। বলছে কার আত্মহত্যা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়ে দেখা দিল? একটু মনে করেন, কার আত্মহত্যা মানে কে আত্মহত্যা করছে যেটা কিনা পরিহাস। পরিহাস মানে কি? পরিহাস মানে হাসাহাসি করা বা হইতেছে গিয়ে কি ব্যঙ্গ করা, হাসাহাসি করা বা হইতেছে গিয়ে কি কি করা? ব্যঙ্গ করা। বুঝতে পারছেন? তাহলে এই যে যেই কার যে আপনার আত্মহত্যা হাসাহাসি করছে বা গ্রামের মানুষ বলেন তো কেডা মরছে পরে হাসাহাসি করছে? কলিমদ্দি দফাদার, তপু, হৈমন্তী নাকি বিলাসী? বলছে এই বঙ্গদেশে যে জামাইয়ের কারণে যে হইতেছে গিয়ে কি বউ মারা যায়, এটা তো আপনার হইতেছে গিয়ে কি অনেক সময় কি করা হয় না, গ্রাহ্য করা হয় না, বা অনেক সময় হইতেছে গিয়ে কি এটা আপনার গুনাই ধরা হয় না। এজন্য বলছে যে অনেকে নাকি কি করে এটা নিয়ে হাস্য ব্যঙ্গাত্মক হচ্ছে গিয়ে কি করে। তাহলে মৃত্যু হইতেছে গিয়ে কি কার নিয়ে হাস্য রঙ্গাত্মক করছে? বিলাসী। এই যে যে বিলাসী আছে, সে বিলাসী কি পান করে মরছিল? সে বিষ পান করে মারা যায়। বিষ পান করে মারা যায়। এই যে যে বিলাসী আছে, সে বিলাসীকে আপনার হইতেছে গিয়ে কি নেড়া কোন ফুলের সাথে তুলনা করছে? বিলাসীকে নেড়া বাসি ফুলের সাথে তুলনা করছে। বাসি ফুলের সাথে তুলনা। তাহলে বলেন বিলাসীকে দুটো কি জানি বললাম? হ্যাঁ, বিলাসীকে নেড়া কোন ফুলের সাথে তুলনা করছে? বিলাসীকে নেড়া হইতেছে বাসি ফুলের সাথে তুলনা করছে। বুঝতে পারছি? তারপর আপনারা দেখেন, আপনারা পরবর্তী বলছে মৃত্যুঞ্জয়কে ধ্বংসন করেছিল নাউজুবিল্লাহ, মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কোন সাপ? কালকেউটে, খরিশ গোখরা, চন্দ্রবুড়া নাকি হচ্ছে গিয়ে কি উদয়নাগ? বলেন মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়াইছিল? শোনো তাহাজেল গো, বলেন মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়াইছিল? সকলে একটু কমেন্ট করে জানাবো মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়েছিল। সাপ নিয়ে আমাদের এখানে কিছু তথ্য আছে, আমরা একটু লিখে নিব। খাতা মধ্যে লেখেন যে সাপ সমান সমান 10 থেকে 15 মিনিট। লাইনটা এরকম ভাবে আছে যে 10 থেকে 15 মিনিটের ভিতরে একটি মস্ত বড় খরিশ গোখরা সাপ ধরে মৃত্যুঞ্জয় সেটা ব্যাগে রাখছে।
ব্যাগে রাখতে রাখতে হঠাৎ করে উফ করে একটা শব্দ হইলো, অর্থাৎ কি করছে, মামাকে সবল মাইচ্ছে। মনে করে দেখো, মামাকে কি করছে, সবল মারে দিছে। তাহলে মৃত্যুঞ্জয়কে সবল মারছে কোন সাপে, খরিশ গোখরা হইতেছে গিয়ে কি সাপে। মৃত্যুঞ্জয় প্রথম সাপটা ধরছিল কত মিনিটে, বলছে 10 থেকে 15 মিনিটে। তারপর বলছে বমি, মৃত্যুঞ্জয় বমি করছে কত মিনিটে, বলছে হচ্ছে গিয়ে কি 15 থেকে 20 মিনিটে। মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম কোনটি, মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম হচ্ছে মন্ত্র ঔষধি, মন্ত্র ঔষধি। তাহলে মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম কোনটি, মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম হচ্ছে মন্ত্র ঔষধি। সকলে একটু কি পাম্পট্টি মারা যাবে, ক্লাসটা কেমন লাগতেছে? সকলে একটু কি কমেন্ট করা যাবে, শুরু পাম্পট্টি মারা যাবে যে ক্লাসটা কেমন লাগতেছে আপনাদের? একটু কি কমেন্ট করা যাবে যে আপনাদের ক্লাসগুলা কেমন লাগতেছে? সকলে একটু কমেন্ট করবেন যে হইতেছে ক্লাসগুলা কেমন লাগতেছে। বলছে বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতেন, উৎসাহ দিতেন যে যা যা তাড়াতাড়ি, বাধা দিতেন, নিরুৎসাহিত করতেন, নাকি পালিয়ে যেত? এবার বলেন তো বিলাসী গল্পের ভিতরে আপনার হচ্ছে গিয়ে কি যদি আসে কি যেন কয়, আপনার সাপ ধরার বায়না আসলো, তাহলে বিলাসী হচ্ছে গিয়ে কি তাকে কি দিত, বিলাসী হইতেছে গিয়ে কি দিত, বিলাসী। এবার একটু দেখেন, সকলে একটু লিখবেন খাতা ভিতরে, লেখেন যে সাপুরেদের আপনার সবচেয়ে হচ্ছে গিয়ে কি আপনার সফল ব্যবসা, সাপুরেদের সবচেয়ে হচ্ছে কি সফল ব্যবসা কোনটি, সাপুরেদের সবচেয়ে সফল ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। কি বিক্রি করা, শিকড় বিক্রি করা। তো এই শিকড় বিক্রি করতে বিলাসী কি করতো, বিলাসী হইতেছে গিয়ে কি আপনার না করতো। আর যদি সাপ ধরার যদি বায়না আসতো, তাহলে বিলাসী কি দিত, বাধা দিত, অর্থাৎ তারা যেন সাপ ধরতে না যায় এইটা। এবার একটু সকলে বলেন তো, আমাদের যে ন্যাড়া ছিল, সে ন্যাড়ার শখ ছিল কয়টি? সকলে একটু কমেন্ট করবে, আমাদের ন্যাড়ার কয়টি শখ ছিল বাচ্চারা, দ্রুত। আমাদের ন্যাড়া যে আছিল, সে ন্যাড়ার কয়টি শখ ছিল? ন্যাড়ার কয়টি শখ ছিল? ন্যাড়ার কয়টি শখ ছিল? সকলে আমরা একটু কমেন্ট করে জানাবো প্লিজ। ন্যাড়ার শখ আছিল কয়টি? ন্যাড়ার শখ আছিল কয়টি? ন্যাড়ার শখ ছিল হচ্ছে কি দুইটি। বলছে কি কি? একটা হইতেছে মন্ত্র সিদ্ধ হওয়া, আরেকটা কি, আরেকটা হইতেছে মন্ত্র সিদ্ধ হওয়ার পর আরেকটা কি, আরেকটা হইতেছে কি গোখরা সাপ পোষা। তাহলে ন্যাড়ার শখ ছিল কয়টি? ন্যাড়ার শখ ছিল হইতেছে দুইটি। একটা হইতেছে মন্ত্র সিদ্ধ হওয়া, দুইটি মন্ত্র সিদ্ধ হওয়া, মন্ত্র সিদ্ধ হওয়া, আরেকটা কি, আরেকটা হইতেছে গিয়ে কি আপনার গোখরা সাপ পোষা, গোখরা সাপ পোষা। বুঝতে পারছি? তাহলে ন্যাড়ার শখ ছিল হইতেছে এই দুইটি। তারপর উৎসুগ্য শব্দের অর্থ কি? উচ্ছন্ন নাকি হইতেছে গিয়ে কি উৎসব, উচ্ছৃঙ্খল নাকি উৎসর্গ? সকলে এই সকলে আরেকবার একটু বন্ধু বান্ধবদের সকলে মেনশন দেন দি, আপনাদের স্কুল কলেজ বা হচ্ছে যে কি যে কোচিং সেন্টারে আছেন, সকলে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন দেন তো প্লিজ, একটু দেখি। এবার দেখেন উচ্ছন্ন শব্দের উৎসর্গ শব্দের হইতেছে কি অর্থ কোনটা? এটা কি উৎসব, উচ্ছৃঙ্খল, উৎসর্গ নাকি উচ্ছন্নে যাওয়া, কোনটা হবে? একটু সকলে কমেন্ট করেন তো প্লিজ। আপনাদের হইতেছে গিয়ে কি নার্সিং ভর্তি পরীক্ষার সময়, আচ্ছা ডি ডি সাব্বাস, উৎসর্গ, উৎসর্গ সাব্বাস। তাহলে উৎসর্গ শব্দের অর্থ কি? উৎসর্গ করা। কি করা? উৎসর্গ হইতেছে গিয়ে কি করা। এবার ধন্যবাদ। তাহলে কি একটু পরেরটা হইতেছে চলে যায়, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন। আমি আবার বলতেছি বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন। এবার দেখেন বলছে কামস, ধরো ওইটাই,
কামস্টাক্টা ধরু ওইটাই কোন মাসের দেশ নামে পরিচিত? এবার বলেন যে কামস্টাক্কা কোন মাসের দেশ? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে প্রশ্ন আসছে। বলেন তো এটা কোন মাসের হইতেছে গিয়ে কি দেশ, মানে এই দেশে কোন মাছটা সবচেয়ে বেশি পাওয়া যায়? এই দেশের ভিতরে কি ইলিশ মাছ বেশি পাওয়া যায়, রূপসাদা মাছ বেশি পাওয়া যায়, নাকি ভেটকি মাছ বেশি পাওয়া যায়, নাকি স্যামন মাছ বেশি পাওয়া যায়? দ্রুত দ্রুত। সাতের ডি, সাব্বাস, শিউলি, মনির। এতগুলো চিংড়ির মাঝে আমি হারিয়ে গেছি। রাফি তুই এত হইতেছে গিয়ে কি মায়ের মাঝখানে তুই রংপুরে তাইছিস কি লিগে আনো? হ্যাঁ বেটা, তুই মায়ের মাঝখানে আইছিস তো মায়ের হাতে কি চাপ দেবে না? একটু হালকা করে তো একটু চাপ দেবে। একটু দেখেন তাহলে হচ্ছে গিয়ে কি কামস্কাটটা হইতেছে গিয়ে কি কোন মাছের রাজধানী? সেটা হলো কি স্যামন মাছের হচ্ছে গিয়ে কি রাজধানী। বুঝতে পারছেন? স্যামন মাছের কি রাজধানী, মানে স্যামন মাছ ওই জায়গায় বেশি পাওয়া যায়। তারপর আমরা একটু দেখবো, বলছে নেড়ার মাদুলি এবং কবচ মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় গিয়েছে? বলেন শ্মশানে গেছে নাকি কবরে গেছে? মনে করে দেখেন, মৃত্যুঞ্জয় যখন হইতেছে কি আপনার কি করছে, তাকে যখন সাপে কামড়াইছে তখন বলছে তাকে বিভিন্ন কিছু শিকড় আপনাকে কি করতেছিল, খাইতে দিছিল, চাবানোর জন্য দিছিল। বলছে স্বয়ং বিলাসীর বাপ পর্যন্ত আইছে। স্যার এক্সামের কয় মাস সময় আছে? এপ্রিলের আগে কখনোই নার্সিং ভর্তি পরীক্ষা হবে না। আমি আবার বলতেছি, এপ্রিলের আগে কখনোই নার্সিং ভর্তি পরীক্ষা হবে না, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। জেসমিন যারা ঘ, আচ্ছা। আর শিউলি বলছে 8-এর ক, লাইটটা সাফার কোল্ড উড়ে লেবো। সাদিয়া আফরিন বলছে 8-এর হইতেছে এ, মানে লেবো কিন্তু একবারে সি নাম্বার। সাব্বাস, মনে রাখবেন বলা আছে মৃত্যুঞ্জয়ের নেরার যে মাদুলি এবং কবর ছিল তা মৃত্যুঞ্জয়ের সাথে কোথায় গিয়াছিল? কবরে গিয়াছিল। এবার একটু বলেন বিলাসী মরার আগে কার মাথা ছোঁয়াইছিল? বিলাসী মরার আগে কারে মাথা ছোঁয়ায়? বলেন বিলাসী মরার আগে কাকে মাথা টাচ করায় বা মাথা হচ্ছে গিয়ে কি ছোঁয়া দিব্যি দেয়? মাথা ছোঁয়ায়ে দিব্যি দেয়, দিব্যি দেয়। বলেন বিলাসী মৃত্যুর আগে কার মাথা ছোঁয়ায় হচ্ছে গিয়ে কি দিব্যি দেয়? বলেন সকলে। বিলাসী তার হইতেছে গিয়ে কি কাকে মাথা ছোঁয়া হইতেছে গিয়ে কি দিব্যি দিচ্ছে? সকলে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন প্লিজ। সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। সকলে একটু বন্ধু বান্ধব মেনশন করে দেন। আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর ক্লাসগুলা একটু সকলে মেনশন করে দিবেন, বুঝতে পারছেন, যাতে সকলে করতে পারে। এবার একটু দেখেন নেরার, সাব্বাস। তাহলে কি করছে বিলাসী মৃত্যুর সময়, মৃত্যুর আগে সে কি করছে? নেরাকে মাথা ছোঁয়া বলছে যেন আর কোনোদিন এই হইতেছে বিলাসীর জামাই, ওই হারামি বিলাসীর জামাই তো আগে মরে গেছে। তাহলে কি করছে বিলাসী, তার হইতেছে গিয়ে কি মৃত্যুর সময় সে নেরাকে কি করছে? মাথার ভিতরে শোয়াইছে বা হচ্ছে গিয়ে কি দিব্যি করছে যে তুমি আর কোনোদিন কি করবা না, এই সাপ ধরা পেশায় যাবা না। বুঝতে পারছি? তারপরে সকলে কমেন্ট করেন স্বামী মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে? স্বামী মৃত্যুর কতদিন পর বিলাসী মরছে? সকলে দ্রুত কমেন্ট করবে। স্বামী মৃত্যুর কতদিন পর বিলাসী মারা গিয়েছিল? জামাই মরার কতদিন পর বিলাসী মরছে? স্বামী মৃত্যুর কতদিন পর বিলাসী মরছিল? এবার একটু বলো তো, আজকে সকালবেলা 10 কিলো ম্যারাথন দৌড়াইন দিছি, কদি ওজন কি কমছে? 7 দিন পর। রাফি, সাব্বাস। তাহলে হচ্ছে গিয়ে কি কয়দিন পর মারা গেছিল? 7 দিন পরে হচ্ছে গিয়ে কি মারা গেছিল। আমি একটা জিনিস বুঝতে পারি নাই, তুমি একটা জিনিস চিন্তা করো তো, বিলাসী যদি তার জামাইরে এত পরিমাণ ভালোই বাসবে তাহলে সে 7 দিন পরে কেন মরছে? সে ওই দিন মরে গেল না কেন? এইটা নিয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ভাইয়া আমি এখন ভর্তি হয়ে নার্সিং এর প্রিপারেশন নিলে আমি কি চান্স পাবো? নার্সিং এ একটু বলবেন ভাইয়া। শাওন মাতব্বর ভাই, আপনি একটু দেখেন, আপনার এতদিন সকল কিছু পড়া আছে, এখনো আপনার হাতে কমসে কম 4 মাস সময় আছে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় ওরা 3 মাস বিশ্ববিদ্যালয় মানে কি আপনার কোচিং কইরা পড়াশোনা কইরা তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আপনার হাতে এখনো 4 মাস সময় আছে, আপনি কেন পারবেন না? আপনি নিয়মিতভাবে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করবেন, আপনি অবশ্যই পারবেন। কথাটা কি বুঝতেছেন?
আচ্ছা, তাহলে কি করছে, 7 দিন সে মারা গেছে, 7 দিন পরে। তারপর আমরা একটু পরবর্তী স্লাইডে হচ্ছে গিয়ে চলে যাই। পরবর্তী স্লাইডে বলছে সহমরণ প্রসঙ্গ কোন রচনার হচ্ছে গিয়ে কি অন্তর্গত। এবার দেখেন সহমরণ জিনিসটা কি। সহমরণ জিনিসটা হচ্ছে জামাইয়ের সাথে বউ ফ্রি, জামাই প্লাস বউ একসাথে মারা যাবে, একসাথে হচ্ছে গিয়ে কি মারা যায়, মানে কি একসাথে তাকে কি করে কবর দেওয়া দেয়। মানে জিনিসটা কি, যদি জামাই মারা যায় তাহলে বউকে জামাইয়ের সাথে কি করা হয়, আপনার হইতেছে গিয়ে কি আপনার পোড়ায় ফেলা হয়। একে বলা হচ্ছে গিয়ে কি সহমরণ, বা হইতেছে গিয়ে কি একে বলা হচ্ছে গিয়ে কি সতীদাহ প্রথা। আর এই যে সতীদাহ আছে, সেই সতীদাহ হইতেছে গিয়ে কি প্রথা বিলুপ্ত করে কে, পুরুষ মানুষকে ভালোবাসা দেখতে চায় না, কিন্তু নারী পাবলিককে জানান দেয় এটাই বিলাসী করেছে। জি, এটাই তো আমি বললাম, কথাটা কি বুঝতে পারছি। তাহলে হচ্ছে কি সমরণ, এই যে সতীদাহ আছে, সেই সতীদাহ প্রথা রদ করেন কে, সকলে একটু লিখে নেন যে সতীদাহ প্রথা রদ করেন কে, বলছে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রদ করে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রদ করছে কে, সতীদাহ প্রথা রদ করছে রাজা রামমোহন রায়। বুঝতে পারছি। তারপরে আমরা চলে যাব, বলছেন ধুচুনি। ধুচুনিটা হচ্ছে কি দরকার নেই, আপনারা যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন। এবার দেখেন বলছে বিলাসী গল্পে কে কাকে অন্য পাপের জন্য দায়ী করেছে। এবার একটু দেখেন বিলাসী গল্পের ভিতরে এই সতীদাহ প্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাইট ত্যাগ কানের কোডর এলাকার বিধবা বিবাহ, বিধবা বিবাহ, এই বিধবা বিবাহ প্রথা হচ্ছে গিয়ে কি চালু করে কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিধবা বিবাহ প্রথা। আর এই যে সতীদাহ আছে, সেই সতীদাহ প্রথা রদ করে হইতেছে রাজা রামমোহন রায়। বুঝতে পারছি, রাজা রামমোহন রায়, মনে রাখবেন। এবার দেখেন মৃত্যুঞ্জয় গল্পে অন্য পাপের জন্য দায়ী কে। আমরা সকলেই জানি যে মৃত্যুঞ্জয় কি করছে, মৃত্যুঞ্জয় হইতেছে গিয়ে কি বিলাসীর গল্পের ভিতরে সে বিলাসীর হাতে খাবার খেয়ে সে কি পাপ করছে, অন্য পাপ করছে। এটা কে বলছে, এটা বলছে জ্ঞাতি খুড়ো। কে বলছে, জ্ঞাতি হচ্ছে গিয়ে কি খুড়ো। সাব্বাস, সবাই বলতেছে যে মৃত্যুঞ্জয়ের লুভি খুড়া মৃত্যুঞ্জয়কে কি করছিল, মৃত্যুঞ্জয়কে অন্য পাপের জন্য দায়ী করছে। এবার বলেন এই যে মৃত্যুঞ্জয়, বলেন তো মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান কয়টি ছিল, সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। মৃত্যুঞ্জয়ের হচ্ছে গিয়ে কি আম কাঁঠালের বাগান হইতেছে গিয়ে কি আপনার কতটুকু ছিল, সকলে একটু কমেন্ট করেন। মৃত্যুঞ্জয়ের বলা আছে 20-25 বিঘার আম কাঁঠালের বাগান ছিল, 20-25 বিঘার আম কাঁঠালের বাগান। দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা হইতেছে গিয়ে কি আসছে যে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল। আমি আবার বলতেছি মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল, তখন আমাদের বলতে হবে যে আম কাঁঠালের বাগান। কিসের বাগান ছিল, আম কাঁঠালের বাগান। ধন্যবাদ। তারপর আমরা চলবো মৃত্যুঞ্জয় জাতে কি ছিল, সে কি সৎ ব্রাহ্মণ ছিল, কায়স্থ ছিল, বৈশ্যব ছিল, নাকি শূদ্র ছিল। এবার একটু বলেন মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল, সকলে একটু কমেন্ট করুন তো প্লিজ। মৃত্যুঞ্জয়ের জাত হচ্ছে গিয়ে কি ছিল। মৃত্যুঞ্জয় বিদ্রোহী কবিতার উপর ক্লাস চাই, সুফিয়ান ক্লাস নিব, সমস্যা নাই। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে ক্লাসে এসো না, ও চলে এসে পড়ছে না। আচ্ছা, তাহলে একটু দেখেন তাহলে কি করতে হবে, মৃত্যুঞ্জয় জাতে কি ছিল, একজন কায়স্থ হইতেছে গিয়ে কি ছিল। এবার দেখেন মৃত্যুঞ্জয়ের বংশ কি বংশের ভিতরে ছিল, মৃত্যুঞ্জয় হচ্ছে গিয়ে কি মিত্তির বংশের ছিল, মিত্তির বংশের। এই মেয়েরা কি হইতেছে জেমসের কবিতা গানটা শুনছো তোমরা, মেয়েরা যারা হচ্ছে গিয়ে কি আছো জেমসের কবিতার গানটা শুনছো, কবিতা মানে একটা মেয়ের ভালোবাসা একটা ছেলেরা কত কিছু করে, এটা জেমসের কবিতা গানটা দেখলে বোঝা যায়। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে আবার এসো না, মানে সে কি করতো, কবিতা নামক একটা মেয়েকে সে কি করতো, ভালোবাসতো। তো মেয়েটা তারা কি করছে, শেখা দিছে, তো বলছে যে তুমি স্বপ্নচারিণী হয়ে, অর্থাৎ স্বপ্নে তুমি আমার কাছে হচ্ছে গিয়ে আসো না। বুঝতে পারছেন। হ্যাঁ স্যার শুনছি, না শুনি নাই, শুনতে হবে শুনতে হবে, জেমসের গান না শুনলে তো সমস্যা। তারপর দেখবেন বলছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়
কতদিন শয্যাগত ছিল। আমি আবারও বলতেছি, একটু দেখেন, বলছে কতদিন সে শয্যাগত ছিল, মানে বিছানায় পড়া ছিল কতদিন। একটু দেখেন, মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল। মৃত্যুঞ্জয় হইতেছে গিয়ে কি অসুস্থ হইতেছে গিয়ে কি ছিল, আপনার কতদিন বলছে 2.5 মাস। মৃত্যুঞ্জয় কত মাস অসুস্থ ছিল? 2.5 মাস। এবার একটু বলেন তো, আমি যদি 2.5 মাস যাবত অসুস্থ থাকি, আমি কি বেডা মানুষের ভালোবাসা বালুর ঘষা, তার খবর আছে। আপনি এসব গানই শুনবেন, কোন মেয়ে ছেঁকা দিচ্ছে খালি মেয়ে নিয়ে, তাও হইতেছে গিয়ে কি বলেন মেয়ে বিদ্বেষী। তো মেয়েরা পুরুষদেরকে ছেঁকা দেবে, আমরা তীব্র নিন্দা জানাবো না? তাহলে দেখেন, মৃত্যুঞ্জয় 2.5 মাসের অসুস্থ ছিল। দেখেন, আমি যদি অসুস্থ থাকি, আমি কি সব সময় শয্যাশায়ী বা বিছানার ভিতরে কি পড়া থাকবো? না, আমি বিছানার ভিতরে পড়া থাকবো না। তাহলে মৃত্যুঞ্জয় শয্যাশায়ী ছিল কত মাস? বলছে 1.5 মাস। কত মাস? 1.5 মাস। মৃত্যুঞ্জয় অচৈতন্য অচৈতন্য বা অজ্ঞান অবস্থায় ছিল কতদিন? মৃত্যুঞ্জয় অচৈতন্য বা অজ্ঞান অবস্থায় ছিল 10 থেকে 15 দিন। মৃত্যুঞ্জয় অচৈতন্য বা অজ্ঞান অবস্থায় ছিল 10 থেকে 15 দিন। বুঝতে পারছি? সবরা একই হয় না, সব মায়া মানুষ এক। মায়া মানুষের জাতি তৈরি হয়েছে ছেঁকা দেওয়ার জন্য, তারপর হচ্ছে গিয়ে কি করার জন্য। আচ্ছা, মৃত্যুঞ্জয় কত সালে মৃত্যুবরণ করছেন মনে রাখবেন, সাল কখনো মুখস্থ করবেন না, সাল কোনো দিন আসে না। তারপর বলছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকি আছে, এটা কার উক্তি? এবার একটু বলেন, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা হচ্ছে গিয়ে কি আপনার লোপ পাইয়াছে, একটু বলেন প্লিজ। সবাই প্রেম করে না, যারাই করে এরাই করবে কেন? ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছু। এপ্রিলে এক্সাম হলে তো 2 মাস সময় আছে, 4 মাস। এপ্রিলের প্রথম দিকে হবে, এপ্রিলের প্রথম দিকে তো ঈদের ছুটি, তারপরে হবে কি এপ্রিলে, তার মানে কি শেষ দিকে হবে। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে, এটা বলে মৃত্যুঞ্জয় কইছে? এটা সারা জীবন নেরা বলছে। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু হচ্ছে গিয়ে কি আপনার কে কি জানি কইলাম, কিন্তু তেলাপোকা টিকে আছে, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে কি সারা জীবন নেড়া। কারণ আমাদের এই বিলাসী গল্পটা কার জবানিতে লেখা? বিলাসী গল্পটা হচ্ছে নেড়ার জবানিতে লেখা, তাই সে কি করছে? নেড়া হইতেছে গিয়ে কি লিখছে, বলছে এটা। তারপরে এখনো যারা আমাদের নার্সিং কোচিং এ হচ্ছে গিয়ে কি ভর্তি হন নাই, তারা শেষ মুহূর্তে হইতেছে গিয়ে কি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনারা চাইলে একটু ভর্তি হতে পারেন। আপনাকে মনে হয় কোনো আপু ছেকা দিয়েছে? জি, আমাকে ছেকা দিয়েছে। স্যার কোন কোন সাবজেক্টে সাল আসবে না প্লিজ বলে দিবেন। বাংলায় কোনোদিন সাল আসবে না, সাল আসবে হচ্ছে কি আপনার সব সাধারণ জ্ঞানে। বাংলায় কোনোদিন সাল আসে না, সাল আসে সাধারণ জ্ঞানে। বুঝতে পারছেন? এবার একটু দেখেন, পথের দাবির মূল বক্তব্য দরকার নাই। নেড়াকে এবার একটু বলেন, বলছে নেড়াকে সাপ ধরা শিখাতে বিলাসীর আপত্তি ছিল কেন? কাজটি তার অপছন্দের, প্রতারণামূলক কাজ, ভীতিকর কাজ, নাকি সবগুলোই? একটু বলেন। এই যে যে নেড়া আছে, বলা আছে যে গ্রামে গ্রামে মৃত্যুঞ্জয়ের সুনাম ছড়িয়ে পড়েছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের সুনাম করে নাই কয়জন? মৃত্যুঞ্জয়ের হচ্ছে গিয়ে কি সুনাম করেনি 2 জন। মৃত্যুঞ্জয়ের সুনাম করে নাই কয়জন? মৃত্যুঞ্জয়ের সুনাম করে নাই 2 জন। একটা হইতেছে গিয়ে কি মৃত্যুঞ্জয় নিজে, আর একটা হলে গিয়ে কি বিলাসী। কথাটা কি বুঝতেছেন? তাহলে একটু দেখেন, এটা কি হবে? মৃত্যুর নেড়াকে সাপ ধরা শিখাতে চায় নাই, বিলাসীর আপত্তি ছিল কোনটা? সবগুলোই ছিল। কারণ হইতেছে গিয়ে কি আসলে তো সাপ ধরা একটা কি প্রতারণামূলক কাজ, এবং এই যে সাপ ধরা আছে এটা একটা ভয়ঙ্কর কাজও বটে, এবং এই যে সাপ ধরা আছে সেটা বিলাসী সবসময় কি করতো? অপছন্দ করতো। এজন্যই বলা আছে যে যখন কোন সাপ ধরার বায়না আসতো, বিলাসী তাকে তাড়ায় দিত বা বাধা দিত। সকলে আরেকবার একটু বন্ধু বান্ধবদের কি মেনশন করা যাবে?
এবার দেখেন নারীর মূল্য, এই যে হচ্ছে গিয়ে কি রচনাটা আছে, সেই রচনার রচয়িতা কে? সকলে একটু কমেন্ট করেন। নারীর মূল্য এই রচনার রচয়িতা কে? সকলে আরেকবার একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন, আমাদের লাইভের ছেলেপেলে কমে যাচ্ছে। সকলে আরেকবার একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। যারা অনলাইনে ফ্রি ক্লাস করে কিন্তু হইতেছে গিয়ে কি বন্ধু বান্ধবদের মেনশন করে না, তারা হইলো গিয়ে কি মুনাফিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সাব্বাস। শরৎচন্দ্র কি চট্ট হইতেছে গিয়ে কি পাধ্যায়, ধন্যবাদ। এবার দেখেন আমাদের এখন হচ্ছে গিয়ে কি আলোচিত বিষয় কোনটি? আলোচিত বিষয় হচ্ছে অপরিচিতা। এই যে অপরিচিতা আছে, সেই অপরিচিতা গল্পটা কে লিখছে? অপরিচিতা গল্পটা লিখছে কি রবীন্দ্রনাথ হচ্ছে গিয়ে কি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, তিনি বলছে তিনি 1246 বঙ্গাব্দে 1246 বঙ্গাব্দে 16 বছর বয়সে তিনি ভিখারিণী নামক ছোট গল্প লিখছে। 1246 বঙ্গাব্দে 16 বছর বয়সে তিনি ভিখারিণী নামক হইতেছে কি করছে আপনার গল্প লিখছে। এবার বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর জীবিত ছিল? বাচ্চারা একটু কমেন্ট করবে প্লিজ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর জীবিত ছিল? সকলে একটু কমেন্ট করেন প্লিজ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর হইতেছে গিয়ে কি জীবিত ছিল? সকলে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর জীবিত ছিল? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর জীবিত ছিল। কত বছর? 80 বছর। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত বছর সাহিত্য সাধনা করছে? তিনি 64 বছর সাহিত্য সাধনা করেন। তিনি কত বছর সাহিত্য সাধনা করছে বাচ্চারা? তিনি 64 বছর সাহিত্য সাধনা করছে। তারপর একটু সকলে রবীন্দ্রনাথ ঠাকুর আপনার কি করছে? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পাইছে। অর্থাৎ এশিয়া মহাদেশে যারা হইতেছে গিয়ে কি নোবেল পুরস্কার পাইছে তাদের ভিতরে সর্বপ্রথম কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পায়? তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পায়। কত সালে নোবেল পুরস্কার পায়? তিনি 1913 সালে হইতেছে গিয়ে কি নোবেল পুরস্কার পায়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। বাংলা ছোট গল্পের কি? ছোট গল্পের জনক। তাহলে বলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কিসের জনক বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হইতেছে গিয়ে কি বাংলা ছোট গল্পের জনক বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিসের জনক বলা হবে বাচ্চারা? বাংলা ছোট গল্পের জনক। তার সর্বপ্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। আমরা একটু আগে দেখছি যে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি ছিল? একটা ছদ্মনাম ছিল। তো আমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ। এই ভানু সিংহ নিয়ে তার একটা বিখ্যাত রচনার নাম কি? বলছে ভানু সিংহের পদাবলী। ভানু সিংহের কি? পদাবলী। তিনি ব্রজবুলি ভাষায় এটা হইতেছে গিয়ে কি লিখছে। আর ব্রজবুলি ভাষা কোনটি? বলছে সংস্কৃত এবং মৈথিলি ভাষার মিশ্রণে আমাদের হচ্ছে গিয়ে কি মিথিলার রাজ্য কবি যিনি হইতেছে গিয়ে কি কে জানেন কারা? ব্রজবুলি ভাষা হচ্ছে গিয়ে কি তৈরি করছে। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি করলাম? ভানু হইতেছে গিয়ে কি সিংহ। আচ্ছা, তারপরে কি 1915 সালে তিনি নাইটহুড উপাধি হইতেছে গিয়ে কি করেন? আপনার ভূষিত হন। 1919 সালে সেটা কি করে? সে হচ্ছে গিয়ে কি উপাধি ত্যাগ করে। একটু দেখবেন যে হইতেছে গিয়ে কি 1915 সালে তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়। আর 1919 সালে তিনি কি করেন? তিনি হইতেছে গিয়ে কি নাইটহুড উপাধিটা ত্যাগ করেন। এবার দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরিবারে তার পদবী ছিল কি? কুশরী। সকলে একটু লিখে নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে গিয়ে কি ঠাকুর পরিবারে তাকে হচ্ছে গিয়ে কি বলা হয়? ঠাকুর পরিবারে তাকে বলা হয় কি? কুশলী। বুঝতে পারছি? তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের হইতেছে গিয়ে কি নাম কি? সকলে একটু কমেন্ট করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? সকলে কমেন্ট করার সময় কমেন্ট করতে হবে। সর্বশেষ কাব্যগ্রন্থ,
সর্বশেষ কাব্যগ্রন্থ, সর্বশেষ উপন্যাস, সর্বশেষ হইতেছে গিয়ে কি প্রবন্ধ, তারপর হইতেছে গিয়ে কি সর্বশেষ আপনার কি সর্বশেষ হলো ছোট গল্প। এবার বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ হইতেছে গিয়ে কি কাব্যগ্রন্থের নাম কি? মনে রাখবেন যদি বলে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন এই যে হইতেছে গিয়ে কি আছে, শেষ প্রশ্ন হলো একটা গল্প। আর এই শেষ প্রশ্ন এই গল্পটা কে লিখছে? শেষ প্রশ্ন এই গল্পটা লিখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র হচ্ছে গিয়ে কি পাধ্যায়? চট্ট হইতেছে গিয়ে কি পাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের হইতেছে গিয়ে কি সর্বশেষ ছোট গল্পের নাম কি? শেষ লেখা। সবাই খালি এই সি নাম্বারটা লেখা আছে শেষ কথা। এ তানিশা লাত্তি চিনস? বাপের জন্মে লাত্তি খাইছস? জান্নাতুল ফেরদৌস সুমা কয় শেষ কথা। মেজাজটা কেমন লাগে? লাইটতে কানের কডুল লেবের মন চায় না এক একটারে। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে গিয়ে কি কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হইতেছে শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাসের নাম কি? খাতার ভিতরে লিখে নেন শেষের কবিতা। শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রবন্ধের নাম কি? সর্বশেষ প্রবন্ধের নাম হচ্ছে সভ্যতার সংকট। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রবন্ধের নাম কি? সভ্যতার সংকট। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। তাহলে আমরা সকলে একটু কমেন্ট করব এই পুরো চারটা, সকলে একটু কমেন্ট করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রবন্ধের নাম কি? সুস্মিতা ইবনাত ইফতি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রবন্ধের নাম কি? বাচ্চারা কমেন্ট করবে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রবন্ধের নাম কি? তন্ময় কয় আমি জানতাম এ হবে। তা তুই জানতি, তুই তন কস নাই কি লেগা? বেডা ফাপর একটু কম মার, বুঝছস? সকলে একটু কমেন্ট করে জানাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রবন্ধের নাম কি? প্রবন্ধ লেখা শেষ হলে সকলে কমেন্ট করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাসের নাম কি? মনে রাখবেন উপন্যাসের ভিতরে লেখা আছে কি? সর্বশেষ উপন্যাস, শেষের কবিতা। দেখেন লাইনটা কি আছে, লেখা কি আছে? কবিতা। কিন্তু আসলে কি সেটা কবিতা না, আসলে সেটা হবে কি একটি উপন্যাস। বুঝাইতে পারছি? আসলে সেটা কোনো কি নয়, সেটা কোনো হইতেছে গিয়ে কি আপনার কবিতা নয়, সেটা কি হবে? সেটা হবে একটি উপন্যাস। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এটা হইতেছে গিয়ে কি গেল। তারপরে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এগুলো হইতেছে কি, তখন আমরা একটু ভিতরে ঢুকি। এবার একটু বলেন শেষের কবিতা আসলে কোন জাতীয় রচনা? এটা একটা কি গদ্য, উপন্যাস নাকি গল্প? সকলে একটু বলেন শেষের কবিতা এটা হইতেছে গিয়ে কি কোন জাতীয় রচনা? তাহলে আমরা সকলে জানি শেষের কবিতাটা কি? শেষের কবিতা হইলো একটা হইতেছে গিয়ে কি উপন্যাস।
এটা নিয়ে আর হইতেছে গিয়ে কি বক্তব্য নাই। রক্তকরবী, এটা হইতেছে গিয়ে কি কে কার লেখা, সকলে একটু কমেন্ট করেন। রক্তকরবী এটা হইতেছে গিয়ে কি কার লেখা, এই যে যে নাটকটা আছে সেই নাটকটা হইতেছে গিয়ে কি কে লিখছে, রক্তকরবী। এই যে যে নাটকটা আছে সেই নাটকটা কে লিখেছে, সকলে কমেন্ট করেন। রক্তকরবী। কবিতা তুই আসস কেমন? আচ্ছা, তাহলে একটু দেখেন, এই যে যে রক্তকরবী আছে সেই রক্তকরবী শামীম ওসমানে লেখছে। দেখছো অবস্থাটা, অপশনে দিছে কি শামীম ওসমান, তারপরে দিছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওকে কোনো সমস্যা নাই, সুফিয়া কামাল, এটাও ঠিক আছে, কিন্তু শামীম ওসমানের নাম কেমনে আইলো এটা তো বুঝলাম না। রক্তকরবী, এই যে যে হইতেছে গিয়ে কি নাটকটা আছে সেই নাটকটা কে লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হইতেছে কি দেখেন, আমরা আরেকটু জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছে কত সালে নোবেল পুরস্কার পান, সকলে একটু কমেন্ট করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পাইছে, কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। 1921 সালে কি হয়েছে, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইতেছে গিয়ে কি হয়, তাহলে 1921 সালে কি প্রতিষ্ঠা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে কি 1915 সালে সে কি করছে, 1915 সালে তিনি হইতেছে নাইটহুড উপাধি পাইছে। 1915 সালে সে কি করছে, নাইটহুড উপাধি পাইছে। আর এই যে 1913 সাল, সে 1913 সালে সে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পায়। কি পুরস্কার পায়, নোবেল, মানে যার কোনো বেল নাই, বুঝতে পারছি, সে নোবেল পুরস্কারটা আপনার হইতেছে গিয়ে কি পাইছে। তারপর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, আমরা সকলে জানি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার সকলের কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের জাতীয় সঙ্গীত কত লাইন? সকলে একটু কমেন্ট করবে। আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বানাইছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত কত লাইন, মানে এর যে কবিতাটা আছে সে কবিতার সম্পূর্ণ কবিতা তো আমরা আমাদের হইতেছে গিয়ে কি জাতীয় আমাদের কি যেন কয় ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গ্রহণ করি নাই। আমরা গ্রহণ করছি হচ্ছে গিয়ে কি কতগুলো কবিতা, আমরা গ্রহণ করছি কত লাইন, সকলে সকলে একটু কমেন্ট করেন যে আমাদের জাতীয় সঙ্গীতের কত লাইন। একজনে কইছে কি 24 লাইন, মানে চব্বিশ, 25, 21, তন্নি, এটা হইতেছে গিয়ে কি আসল। প্রথম 10 চরণ, প্রথম কত চরণ, 10 চরণ। আর আমাদের বিভিন্ন প্রকার অনুষ্ঠানে, বিভিন্ন প্রকার হইতেছে গিয়ে কি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ গাওয়া হয়। কত চরণ গাওয়া হয়, 4 চরণ। দেখবেন যে হচ্ছে গিয়ে কি বলে, কি জানি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমার পানে, ওমায় আমায় প্রাণে বাজায় ভাসি, কি জানি কয়, আমার সোনার বাংলা আমি তোমায় কি করি, ভালোবাসি। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো একটু দেখবেন। তারপরে রক্তকরবী কোন জাতীয় নাটক, এটা আমরা বলছি। অপরিচিত গল্পটি, এবার একটু বলেন তো, অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? আমরা আবারও বলি, অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে সবুজ পত্র পত্রিকায়। এই যে সবুজ পত্র পত্রিকা আছে সেই সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? সেই সবুজ পত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? প্রমথ চৌধুরী। এই যে সবুজ পত্র পত্রিকা আছে সেই সবুজ পত্র পত্রিকাকে বলে বাংলা চলিত রীতি। বাংলা হইতেছে গিয়ে কি চলিত রীতি প্রবর্তনে ভূমিকা রাখে।
বাংলা চলিত রীতি হইতেছে গিয়ে কি প্রবর্তনে, সে হইতেছে গিয়ে কি রাখে, বাংলা চলিত রীতি প্রবর্তনে ভূমিকা রাখে সবুজ পত্র পত্রিকায়। এবার বলেন সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যার ভিতরে আপনার হইতেছে গিয়ে কি অপরিচিত গল্পটি প্রকাশিত হয়? সকলে কমেন্ট করবে। সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যার ভিতরে অপরিচিত গল্পটি প্রকাশিত হয়? সকলে একটু কমেন্ট করবে প্লিজ। সবুজ পত্র পত্রিকার হইতেছে গিয়ে কি কোন সংখ্যার ভিতরে অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়? কোন সংখ্যা? কোন সংখ্যা মানে কি জানেন? কোন সংখ্যা মানে হইতেছে যে বিভিন্ন প্রকার মাস বা বিভিন্ন প্রকার হইতেছে কি উৎসব অনুযায়ী আপনারা ইয়েরা কি করে, এই যে কি যেন কয় আমাদের যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো কি করে, সেই পত্রিকাগুলো আপনার হইতেছে গিয়ে কি বিভিন্ন প্রকার লেখা হইতেছে গিয়ে কি ছাপায়। তাইলে আমাদেরকে এখানে প্রশ্ন করছে যে সবুজ পত্র পত্রিকাটি আপনার কোন সংখ্যার ভিতরে প্রকাশিত হয়েছে? অপরিচিতা গল্পটি সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকাটির হইতেছে গিয়ে কি কার্তিক সংখ্যায়। সাব্বাস। তাহলে হইতেছে গিয়ে কি কোন সংখ্যায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকাটি কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। কার্তিক সংখ্যায়, অর্থাৎ কার্তিক মাসে যে হচ্ছে গিয়ে কি প্রকাশিত এই করে সেটার ভিতরে আপনার এই সবুজ পত্র পত্রিকাটি কি হয় প্রকাশিত হয়। আবারও বলতেছি, যারা এখনো নার্সিং কে নিজের পেশা হিসেবে হচ্ছে গিয়ে কি গ্রহণ করতে চান বা মেডিকেলে বা হইতেছে গিয়ে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়া নিজের কাঙ্ক্ষিত পরীক্ষাটা আপনারা দিতে পারেন নাই, তারা চাইলেই আপনারা কি করতে পারেন, তারা চাইলেই হচ্ছে গিয়ে কি আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর মাধ্যমে আপনারা নার্সিং কে নিজেদের একটি পেশা হিসেবে গ্রহণ করতে পারেন। বুঝতে পারছি? আর নার্সিং কে যদি পেশা হিসেবে গ্রহণ করতে চান, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা ম্যাটেরিয়াল সহ অর্থাৎ বই টই সকল কিছু সহ আপনারা, আমি আবার বলতেছি, বই লেকচার শিটের হার্ড কপি সহ আপনারা সায়েন্সের স্টুডেন্টরা মাত্র 4000 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা কমার্স বা আর্টসের স্টুডেন্ট আছেন যারা ডিপ্লোমা করবেন তারা হইতেছে কি 3500 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়া আপনার যদি ম্যাটেরিয়াল না লাগে, অর্থাৎ আপনার যে ইগুলো আছে আমাদের যে বইগুলো আছে সেই বইগুলার হার্ড কপি যদি আপনার না লাগে, আপনি যদি শুধুমাত্র পিডিএফ লেকচার শিটের মাধ্যমে যদি ভর্তি হইতে চান তাহলে মাত্র হইতেছে 1299 টাকায় আপনি কি হইতে পারবেন, ভর্তি হইতে পারবেন। আপনি যদি ভর্তি হইতে চান আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনারা কি দিবেন, আপনারা হচ্ছে নক দিবেন। বুঝতে পারছি? তাইলে আপনি কি করতে পারবেন, তাইলে আপনি ভর্তি হইতে পারবেন। তারপর আমরা একটু চলে যাই পরবর্তী স্লাইডে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগ্রন্থ দরকার নেই, অপরিচিতা গল্পটি। এবার বলেন অপরিচিতা গল্পটি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট 2016-17 সেশনে প্রশ্ন আসছে। অপরিচিতা গল্পে কোন বয়সটা দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে? একটু বলেন তো, অপরিচিতা গল্পের ভিতরে কোন বয়সটা দৈর্ঘ্যের হিসেবে বড় নাকি গুণের হিসেবে? এখানে কোন বয়সের কথা বলা হয়েছে? অপরিচিতা গল্পের ভিতরে কোন বয়সের কথা বলা হয়, যে বয়সটা দৈর্ঘ্যের হিসেবে বড় নাকি হইতেছে গিয়ে কি আপনার গুণের হিসেবে? সকলে একটু বলেন তো, অপরিচিত গল্পের ভিতরে হইতেছে কি কোন বয়সটা? বলছে 27 বছর বয়স। সাব্বাস, 10-এর সি। তাহলে বলছে 27 বছর বয়স। বলছে আজ আমার বয়স 27। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। তবে ইহার একটি মর্মার্থ আছে। কয় কি? কয় ইহা হইল সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, ইহা হইল সেই পদক্ষেপের মতো যাহা কিনা ইতিহাস রচনা করিয়াছিল। আবার দেখেন এখানে কি বলছে, কয় সমগ্র বঙ্গদেশে বা সমগ্র বাংলাদেশে আমি একমাত্র মানুষ যাকে কিনা কন্যার পিতা কি দেয় নাই, আপনার হচ্ছে গিয়ে কি মেয়ে বিয়ে দেয় নাই। মেজাজটা কেমন লাগে তুমি চিন্তা করে দেখো। এবার বলেন ফল্গু নদীর বৈশিষ্ট্য কোনটি? জোয়ার ভাটা আছে, চোরা বালিময় খরস্রোতা নাকি অন্তঃসলিলা? একটু বলেন তো,
ফল্গু নদীর বৈশিষ্ট্য কোনটি? ফল্গু নদীর বৈশিষ্ট্য আবার বলতেছি, ফল্গু নদী কোনগুলা জানেন? ফল্গু নদী হচ্ছে যেই সকল নদীর উপরে থাকে কি আপনার বালির আস্তরণ এবং নিচে থাকে কি পানি। তো বলছে এরকম ভাবে যে মামা আমাদের সংসারটাকে ফল্গুর বালির মতো সে কি করছে, আঁকলায় রাখছে। বলছে তাকে ভেদ না করিয়া এক গুন্ডুস রস আস্বাদন করিবার ক্ষমতা কারো নাই। তাহলে বলছে আমাদের এই যে ফল্গু আছে, সে ফল্গু কি একটি অন্তঃসলিলা নদী। অন্তঃসলিলা মানে কি? সলিল মানে কি পানি, অন্ত মানে কি ভিতরে। অর্থাৎ যেই নদীর পানি উপরে না থেকে ভিতরে হচ্ছে গিয়ে কি থাকে, তাকে বলবে অন্তঃসলিলা নদী। বুঝতে পারছি? তারপর ছোটবেলায় অনুপম পণ্ডিত মশাইয়ের বিদ্রুপের পাত্র হইয়াছিল কেন? এবার বলেন, দেখতে কদর্য ছিল বলে, একটি কানে কম শুনতো বলে, সুন্দর চেহারা বলে, নাকি পড়ায় মনোযোগ ছিল না বলে? সবাই একটু বলেন তো। অনুপমকে তার হইতেছে গিয়ে কি যে শিক্ষক আছে, সেই শিক্ষক তাকে কেন ব্যঙ্গ করতো? অনুপমকে তার শিক্ষক কেন ব্যঙ্গ করতো? সকলে একটু কমেন্ট করেন তো। বারর খ, অনুপম কানে কম শুনতো, শাহনাজ শিমু, তারপর হইতেছে গিয়ে কি মারিয়া মারজান, তখন লগে কি অনুপম রে কি তোরা মোবাইলে কল দিছিলি, পরে কি অনুপম তখন হইতেছে গিয়ে কি কথা হনে নাই, এরকম কিছু? এরকম কি কিছু? তোরা কি মানুষ? এগুলো কি উত্তর দেশ? তাহলে কি হবে? বলছে ছোটকালে পণ্ডিত মশাই আমার সুন্দর চেহারা নিয়া কি করতো, শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে হচ্ছে গিয়ে কি তুলনা করতো। মাকাল ফল যেরকম উপরে ছিল কি সুন্দর চেহারা, আর হইতেছে গিয়ে কি ভিতরে আপনার কি ভিতরে ছিল অন্তঃসার শূন্য, অর্থাৎ ভিতরে কিছুই হচ্ছে গিয়ে কি ছিল না। এই ব্যঙ্গাত্মক প্রকাশ করতে যাইয়া তাই লেখক কি করছে, লেখকের যে আছে কি জানি কইলাম পণ্ডিত মশাই, সেটা ব্যঙ্গ করতো। এবার বলেন, বলছে রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটকটি উৎসর্গ করেছিলেন? এবার বলেন, ডাকঘর, বসন্ত, নাকি অচলায়তন? সকলে একটু বলেন তো প্লিজ, সকলে একটু বলেন তো প্লিজ। স্যার স্টপ করেন, আজান দিচ্ছে। জি আমরা একটু পরে একবার স্টপ করে দেব, একটু পরে আমরা একবার স্টপ করে দেব আপারা, সরি। ঢাকার অন্যতম একটি ব্যস্ততম এলাকা। তাহলে অনুপম হইতেছে গিয়ে সরি রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করছে কোন নাটক? সেটা হইতেছে গিয়ে কি বসন্ত, হইতেছে গিয়ে কি নাটক। কি কোন নাটক হইতেছে গিয়ে কি উৎসর্গ করছে? বসন্ত নাটক হইতেছে গিয়ে কি উৎসর্গ করছে। তারপর আমরা দেখব অপরিচিত গল্পে কথকের বাবার পেশা কি ছিল? একটু হচ্ছে গিয়ে কি খেয়াল করে দেখেন। আমাদের অপরিচিত গল্পে পেশা আছে কয়টি? পেশা আছে হচ্ছে গিয়ে কি দুইটি। একটা কি, একটা হলো গিয়ে কি উকিল, উকিল, আরেকটা ছিল কি, আরেকটা ছিল ডাক্তার। এবার দেখেন অনুপমের বাপ কি ছিল? অনুপমের বাবা, তাহলে অনুপমের বাবা কি ছিল? অনুপমের বাবা ছিল উকিল। আর এই যে যে কল্যাণী আছে, কল্যাণীর যে বাবা শম্ভুনাথ সেন, সে কি ছিল? সে হচ্ছে গিয়ে কি ডাক্তার। তাহলে অপরিচিত গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? অপরিচিত গল্পে দেখেন এখানে কিন্তু পেশটা কি কোন জায়গায় মারছে, এখানে কিন্তু বলে নাই যে অনুপমের বাবার পেশা কি ছিল, বলছে অপরিচিত গল্পে কথকের বাবার পেশা কি ছিল। এবার বলেন অনুপম কি করছে, নিজের কথা সে নিজেই কি করছে, প্রকাশ করছে। তাহলে সে হচ্ছে কি একটা গল্প কথক। আর এখানেই বলছে যে অনুপমের বাবার আপনার কি করছে,
পেশা কি ছিল? তাহলে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি করা। বলছে একসময় আমরা গরিব ছিলাম, ওকালতি করিয়া বাবা প্রচুর অর্থ কামাইছে, ভোগ করিবার নিমেষটুকু পায় নাই, মৃত্যুই তাহার প্রথম অবসর। আচ্ছা, এবার বলেন অপরিচিত গল্পে হরিশ কিসে অদ্বিতীয়? একটু দেখেন, বলছে ভাষাটা অত্যন্ত আট। এটা কার ভাষা? ভাষাটা হচ্ছে গিয়ে কি বিনু দাদার। বলছে বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। আমরা যাকে বলি চলনসই, বিনু দাদা তাকে হইতেছে গিয়ে কি বলে? আমরা যাকে বলি কি সই? চলনসই। তাকে বিনু দাদা কি বলে? বিনু দাদা হইতেছে গিয়ে কি বলে? যে মোটামুটি হইতেছে গিয়ে কি চলতাছে। আবার দেখেন এই যে বিয়েটা আছে না, আপনারা একটু ভাইবা দেখেন তো, এই অপরিচিত গল্পে অনুপমের পুরো জীবনটাই লস। ওই যে কয়দিন আগে বাড়িছিল না একটা মিমস, কয় কি আপনার জীবনে লস কি? কয় আরে ভাই আমার জীবনে লাভ লস নাই, আমার জীবনে জীবনটাই লস। একটু দেখো, যারা বরযাত্রী গেছিল এরা তো খাইয়া আইছে, কোনো সমস্যা নাই। তার বউ বিনু দাদায় দেখছে, এটাও কোনো সমস্যা নাই। দাও অনুপম না পারছে বেডিরে দেখতো, না পারছে বিয়া করতো, না পারছে দুগা ভাত খাইতো। কথাটা কি বলতো? অনুপমরে ভাতও খাইতে দেয় নাই, মাইয়াটারও দেখতে দেয় নাই, বিয়া তো দূরের কথা। তাহলে এই যে বিয়াটা আছে, এই বিয়ের ভিতরে সবচেয়ে বেশি লস খাইছে কারা? সবচেয়ে বেশি লস খাইছে হইতেছে গিয়ে কি এই অনুপম। অনুপমের জন্য আমার খুবই সমবেদনা জানাইতে মন চায়। কথাটা কি বলতেছে? অনুপম কান্না কি করছে? তাহলে বলছে কি হরিশ কি? হরিশ হচ্ছে গিয়ে কি আসর জমাইতে অদ্বিতীয়। হরিশ কি? হরিশ হচ্ছে আসর জমাইতে অদ্বিতীয়। বলছে মামার যে ইটা আছে, আর মামার আসরে এই গল্পটা হরিশ কি করলো? পারিল। বলছে মামা সবকিছুই পছন্দ করছে, কিন্তু মাইয়ার বয়সটা হচ্ছে গিয়ে কি 15, এইটা। এবার বলেন, বলছে হইতেছে গিয়ে কি কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? বলেন দোলন চাপা, সোনার তরী, শেষের কবিতা নাকি মানসী? দোলন চাপা, সোনার তরী, শেষের কবিতা নাকি মানসী? বলেন তো যে কোন রচনাটি আমাদের যে আছে সে রচনা করে নাই? একটু সকলে কমেন্ট করেন, কোন রচনাটি আমাদের কাজী নজরুল হচ্ছে আপনার কি করে নাই? রচনা করে নাই। সকলে একটু কমেন্ট করেন প্লিজ। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর। কোন রচনাটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি করে নাই? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রচনা করে নাই। তাহলে রচনা করে নাই কোনটি? রচনা করে নাই হইতেছে কি দোলন চাপা। তারপর আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত ধারা, এটা হচ্ছে গিয়ে কি দরকার নাই আমাদের, এইটা হইতেছে গিয়ে কি দরকার। বলেন নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের হইতেছে গিয়ে কি একটি কি? নৌকা ডুবি। নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কোন জাতীয় রচনা? নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় রচনা? নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় রচনা? এবার সকলে একটু দেখেন, আমাদের এই সাহিত্যের যে ক্লাসগুলো আছে, সেই সাহিত্যের ক্লাসগুলা আমরা নিয়মিত ভাবে চালাবো। কথাটা কি বুঝতে পারছেন? যাতে করে আপনারা কি করতে পারেন, যাতে করে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা যেন হইতেছে সমাধান করতে পারেন। আমি আবার বলতেছি, যারা নার্সিংকে নিজের একটি পেশা হিসেবে গ্রহণ করতে চান, বা এখনো যারা বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারপর হইতেছে গিয়ে কি আপনার মেডিকেল, ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়ে নিজে হতাশ হয়ে গেছেন, এবং আপনার যে মনের ভিতরে আশা, ভরসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি এগুলো যা আছে সব হচ্ছে গিয়ে কি আপনার এখন মানে হতাশার সর্বনিম্ন পর্যায়ে আপনি আছেন, তাহলে আপনারা কি করেন? আপনারা হচ্ছে গিয়ে কি আমাদের কর্নেল নার্সিং কোচিং এর আপনার যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে ভর্তি হন। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা আমাদের কর্নেল নার্সিং কোচিং এর একটি গুরুত্বপূর্ণ স্লোগান হইতেছে যে আসলে কোচিং কোনোদিন পড়াবে না, পড়াবে কি? পড়াবে হচ্ছে গিয়ে কি টিচার। আমাদের কর্নেল নার্সিং কোচিং এর যে টিচার গুলো আছে সেই টিচার গুলো আপনারা একটু দেখবেন, আমাদের যে টিচার প্যানেল গুলো আছে সেই প্যানেল গুলো আপনারা দেখবেন, আমাদের ক্লাসগুলো কিরকম হয় সেই ক্লাসগুলো আপনারা হচ্ছে গিয়ে সকলে দেখা আপনারা সিদ্ধান্ত নেবেন। বুঝতে পারছি? সকলে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো একটা হচ্ছে গিয়ে ক্লাসে। সুস্থ থাকবেন,
দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।